ট্রাম্প যেটা বলতেছে যে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্রের পানি বিশুদ্ধীকরণ প্ল্যান্ট, তেল উৎপাদন কেন্দ্র, এইসব জায়গায় হামলা করে নিয়ন্ত্রণ নিব। অধিকাংশ ইউরোপীয় দেশই বর্তমানে ন্যাটোর তহবিল গঠনে আমেরিকাকে সহায়তা করছে। মানে এই বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সবকিছু। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ডেনমার্কের কাছে এই ভূমির আসলে কোনো গুরুত্বই নেই। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক ভাই। খবর সংযোগ টক শোর দর্শক যারা দেশে আছেন, দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদের স্বাগত। আমরা প্রথমে আজকে একটু গ্রিনল্যান্ডে যাই, তারপর সর্বশেষ ইরানে একটু ঢুকবো। আপনারা জানেন গ্রিনল্যান্ডে এই সূত্রে বলছি যে ন্যাটো সম্মেলন তো তুরস্কতে হলো, সেখানে কিন্তু এই ব্যাপারটা ট্রাম্প আবার তুলে নিয়ে আসছেন, মানে পুরাতন ঘায়ে আবার খোঁচাটা তিনি দিলেন। একটু বলেন কি করলেন ট্রাম্প এই ন্যাটোতে? আসলে যথারীতি গতকাল তো ন্যাটোর গত মঙ্গলবার, আজকে তো বৃহস্পতিবার, তো গত মঙ্গলবার তুরস্কে যে ন্যাটো সম্মেলন হলো সেইখানে নানান কিছু নিয়ে কথা হয়েছে। তিনি তুরস্ককে ঝুলিয়ে রেখেছেন, ইউরোপিয়ানকেও থ্রেট দিয়েছেন, আবার অস্ত্রের চুক্তিও নিয়েছেন, আবার ইউরোপিয়ানরাও থ্রেট খেয়েও আমেরিকাকে অস্ত্র কেনার জন্য টাকা দিয়েছে। তো এই অবস্থার মাঝখানে তিনি আবারও তার যে পুরনো যে গ্রিনল্যান্ড কিন্তু আমি কিনে নিতে চাই, বা এটা আমাকে তোমরা দিয়ে দাও, এইভাবেই এই সুরেই কথা বলছেন। এবং গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ডেনমার্কের কাছে এই ভূমির আসলে কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, তো গতকাল বুধবার আবার এই যে শীর্ষ সম্মেলনের ফাঁকে ফাঁকে, মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলন, ফাঁকে ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুতের সঙ্গে এক বৈঠক যখন করেন, তখন তিনি এইসব কথাগুলো বলছিলেন আর কি। তো এইটা নিয়ে আসলে এই বৈঠকে ন্যাটো জোটের প্রতি ট্রাম্পের যে দীর্ঘদিনের হতাশা, যে তারা সরাসরি কেন হেল্প করেন হামলার ক্ষেত্রে, পিছন থেকে কেন, ন্যাটো মহাসচিব মানে খুব চালাকির সাথে এটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সে তো তার কথা বলেই যায়, যার ফলে ন্যাটো মহাসচিবের যে কূটনৈতিকভাবে লুকিয়ে রাখার বিষয়, সেইটা ধরা খেয়ে গেছে আর কি। সে চাইছিল যে বিষয়গুলো একটু লুকোছাপার মধ্যে থাকুক, কিন্তু এগুলো প্রকাশ্যে চলে এসেছে। তবে এটা সামাল দেওয়ার জন্য তিনি বলেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই ক্ষোভ ও হতাশা আমি বুঝি। হ্যাঁ, তো ইউরোপের কিছু দেশের প্রতিরক্ষা বাজেট ঘাটতি থাকার বিষয়টি কেবল বিচ্ছিন্ন ঘটনা। অধিকাংশ ইউরোপীয় দেশই বর্তমানে ন্যাটোর তহবিল গঠনে আমেরিকাকে সহায়তা করছে। মানে এই বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সবকিছু। হ্যাঁ, তো ফ্রান্সের মতো দেশগুলোর পক্ষে তিনি, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলোর পক্ষে রুতে মৃদু সাফাই দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ট্রাম্প এ সময় আক্রমণাত্মক হয়ে ওঠে। হ্যাঁ, সরাসরি ব্রিটেনের সমালোচনা করেন যে ব্রিটিশরা 2 সপ্তাহের জন্য আমাদের একটি দ্বীপও ব্যবহার করতে দেয়নি, মানে এই যে দিয়াগো গার্সিয়ার কথা বলতেছে আর কি। হ্যাঁ, এবং ইটালিকে প্রতিরক্ষা ব্যয়ের খাতে অত্যন্ত খারাপ ও নিষ্ক্রিয় দেশ হিসাবে উল্লেখ করেন। তো এই ছিল আর কি অবস্থা। মানে গ্রিনল্যান্ড দখলের সবাই ভাবতেছে যে গ্রিনল্যান্ড দখলের পথ খুঁজছে আমেরিকা, এবং হোয়াইট হাউস গ্রিনল্যান্ড আলোচনা আরও জমে ওঠে যখন গ্রিনল্যান্ড প্রসঙ্গটি সামনে আসে আর কি সবসময়। তো ন্যাটো মহাসচিব ডেনমার্কের এই দ্বীপটির বিষয়ে ট্রাম্পকে আশ্বস্ত করে বলেন, দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে আমরা গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছিলাম। চুক্তিটি যাতে ধাপে ধাপে এবং নিখুঁতভাবে বাস্তবায়িত হয় সেটি আমি নিশ্চিত করব। মানে গ্রিনল্যান্ড আসলে যেহেতু আমেরিকা ওইখানে তার সেনা উপস্থিতি বাড়াচ্ছে, এবং এই ব্যাপারে ডেনমার্ক চুক্তিও করেছে দাভোস সম্মেলনে, তো তার মানে তো আসলে এক পর্যায়ে চলেই যাবে, দিতে না চাইলেও এটা আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে, এই দিকেই আগাচ্ছে আর কি। তো সে ডেনমার্কের বিরুদ্ধে ক্ষোভও ঝাড়েন ট্রাম্প এই সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস টেনে আনেন এবং ডেনমার্কের নাৎসি বাহিনীর আধিপত্যের কথা মনে করিয়ে দেন, এবং বলেন ন্যাটোর বর্তমান কার্যকলাপে তিনি ভীষণ অসন্তুষ্ট। এবং যাই হোক, তাকে থামানোর জন্য একসময় ন্যাটো মহাসচিব তার খুব প্রশংসা করা শুরু করেন। হ্যাঁ, তো এইসব প্রশংসা শুনে মার্কিন প্রেসিডেন্ট গলে যান এবং হাসি মুখে মন্তব্য করেন, ঠিক এই কারণেই আমি রুতেকে এত পছন্দ করি, এত তেল দিতে পারে। হ্যাঁ, অদ্ভুত এই লোকটার কর্মকাণ্ড। তো এইভাবেই আর কি সে ওই দিকে আগাচ্ছে। আচ্ছা, ওনার আরেকটা বক্তব্য আপনি এখানে বলে দেন যে আপনারা যে ইরানে 20 গুণ শক্তিশালী, এটা তো মানে সে গতকাল রাতে ইরানে আবার আক্রমণ করেছে। ভারতের এনডিটিভি জানিয়েছে যে তারা বন্দরনগরী
নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের জন্য পরিচিত বুশেহর, বন্দরনগরী চাবাহার, কোনারাক, বন্দর আব্বাস ও সিরিক এইসব এলাকায়, পাশাপাশি ইরানের একটি বিমান ঘাঁটিতেও হামলা করেছে। তো এর জবাবে ইরানও বাহরাইন, কুয়েত এবং কাতারকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে এবং সেই সব দেশেও মানে মার্কিন এবং ইরান কিন্তু নতুন আরেকটা হুমকি দিয়েছে। এখন এতদিন কিন্তু ইরান আগে বলে আসছিল যে ওই সব দেশে শুধু মার্কিন ঘাঁটিতেই ইরান হামলা করবে, আর এখন কিন্তু ইরান নতুন করে তার হুমকির সুর বদল করেছে যে যেই সব দেশের মার্কিন ঘাঁটি থেকে আমাদের হামলা করবো ওই সব দেশের সব লক্ষ্যবস্তুতেই আমরা হামলা করব। তার মানে এখন কিন্তু ওই দেশগুলো আর থাকলো না, আপনি রয়েস হয়ে আমাকে মারতে দিলেন শত্রুকে, তা আমি কি এখন শত্রুকে ছেড়ে দেবো? আপনি যেহেতু শত্রুর সাহায্য করছেন আপনারও আমি সাইজ করব, এই লেভেলে চলে এসেছে আর কি। এবং আমেরিকা ট্রাম্প যেটা বলতেছে যে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্রের পানি বিশুদ্ধীকরণ প্ল্যান্ট, তেল উৎপাদন কেন্দ্র, এইসব জায়গায় হামলা করে নিয়ন্ত্রণ নিব। তার মানে কি? মানে আপনি এগুলা কিন্তু যুদ্ধের আন্তর্জাতিকভাবে মানুষের মধ্যে একটা আইন আছে, যুদ্ধে আপনি কি কি জায়গায় হামলা করতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হামলা করে যাচ্ছে এবং তথাকথিত সভ্যতার ধ্বজাধারী ইউরোপীয় ইউনিয়নের উন্নত দেশগুলো এবং পৃথিবীর উন্নত দেশগুলো কেউ এগুলা নিয়ে কোনো কথা বলছে না। আর দুর্বল দেশগুলো তো তাদের বললেই কি আর না বললেই কি, কিন্তু এই উন্নত দেশগুলো কেউ কিন্তু কোনো শব্দ করতেছে না যে তুমি যে আইন লঙ্ঘন করতেছো। তো এইটাই কিন্তু এদের জন্য একটা প্রবলেম হয়েছে। এই কারণেই ট্রাম্প কিন্তু এখন গ্রিনল্যান্ড নিয়েও কথা বলতে সাহস পাচ্ছে, যেহেতু তারা এবং এই উন্নত দেশ ডেনমার্ক একটা তাদের অংশ হলো এইটা। তো আজকে যখন সে ডেনমার্কের কথা বলতেছে, কালকে তো অন্য দেশ নিয়েও অবশ্যই কথা বলবে, তাই না? আমরা একটু পাকিস্তানে চলে যাই। পাকিস্তান আমরা জানতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারী, যুদ্ধবিরতির এবং খুব ভালো রোল প্লে করেছে এবং পাকিস্তানের এই কূটনৈতিক সুনাম বিশ্বের চারদিকে ছড়িয়ে পড়ছিল। তাদের মানে মরা মৃত প্রায় অর্থনীতি আবার জেগে উঠছিল, কিন্তু সেখানে কিন্তু আবার শুরু হয়ে গেছে। পাকিস্তান যখনই দেখেছে তার নিজের অবস্থান জানান দিতে থাকে এবং একটু ডেভেলপমেন্টের দিকে, স্থিতিশীলতার দিকে আগে থাকে, তখনই কিন্তু তার মধ্যে নানান এই সমস্যা বিশৃঙ্খলাগুলো আবার উস্কে দেওয়া হয়। এবং একই ঘটনা আপনি বাংলাদেশে দেখবেন। তারেক রহমান যেই মাত্র চীনে গেল, বাংলাদেশের নিরাপত্তা এবং অর্থনীতির নানান বিষয়গুলো, মালয়েশিয়া চীনের সহায়তা আবার ডেভেলপ, উনি চীনে থাকা অবস্থায় এখানে নানান ধরনের ওই যে মন্দির টন্দির নানান কাহিনী শুরু হয়ে গেল এবং দেশের ভিতরে নানান বিক্ষোভ, এইটা সেটা, এই দাবি দেওয়া, তাকে কিন্তু আর শান্তিতে থাকতে দিবে না। এবং এখনো সে যেহেতু এগুলো সংসদে, জাতীয় সংসদে সামরিক বাজেট বৃদ্ধি, নানান ধরনের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির কথাবার্তা বলছে, তখনই এই প্রবলেমগুলো আরো জেকে বসতে চাইছে। এবং প্রতিবেশী দেশগুলো এগুলা না, প্রতিবেশী দেশগুলোর, প্রতিবেশী দেশ একটি, আমাদের তার দেশগুলো তো এই একটি, তারা এটা কখনোই মেনে নিতে পারে না এবং তারা তাদের সংবাদ মাধ্যমে, তাদের সোশ্যাল মিডিয়ায় সমানে বাংলাদেশ বিরোধী বিষোদ্গার করে যাচ্ছে, বাংলাদেশ বিরোধী, যে বাংলাদেশ এই করে কেন সেই করে। তাদের কথাবার্তায় মনে হয় যে বাংলাদেশ তাদের করদ রাজ্য, বাংলাদেশ কোনো স্বাধীন দেশ না। আর দুর্ভাগ্যজনক আমাদের দেশের একদল লোক এটা বুঝতেই পারে না। তো ঠিক একইভাবে পাকিস্তানেও তারা দেখবেন এই যে পাকিস্তানে যেসব হামলা হচ্ছে, এই হামলা এই পর্যন্ত গত 4 দিনে বেলুচিস্তানে 38 জন তাদের সেনাবাহিনী এবং নিরাপত্তা কর্মী, আর তাদের ভাষায় তো দেখা যায় যে গত বুধবার আর কি বেলুচিস্তানের লাসবেলা জেলার মানে যে সশস্ত্র গ্রুপ, তারা একটা মহাসড়ক অবরোধ করে এবং সেইখানে নিরাপত্তা বাহিনী খবর পেয়ে গেলেই উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় এবং তাৎক্ষণিক তারা আপনার 11 জন সেনা সদস্য মারা যায় ওইখানে। এবং ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 19 জন নিহত হয়। জানানো হয়েছে যে আপনি দেখেন, খনিজ প্রাকৃতিক সম্পদে ভরপুর অনুন্নত বেলুচিস্তান প্রদেশে গত কয়েক বছর ধরে এই বিচ্ছিন্নতাবাদীরা রাষ্ট্রীয় বাহিনী ও আফগানিস্তান ইরান সীমান্তবর্তী এলাকায় বিদেশি বিনিয়োগ যেসব জায়গায় হচ্ছে সেই সব জায়গায় হামলা চালিয়ে আসছে। এবং তারা মাঙ্গি বাঁধ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা চৌকিগুলোর উপরও সশস্ত্র ব্যক্তিরা সাম্প্রতিক সময় বেশি হামলা দেয়। এই যে দেখেন, ওই যে একটু আগে যেটা বলছে, আমাদের যেমন ডেভেলপমেন্ট, ওদেরও এই ডেভেলপমেন্টের প্ল্যান্টগুলোতেই বেশি হামলা হচ্ছে। এবং মানুষ যেন পাকিস্তানের জানেন যোগাযোগ ব্যবস্থায় রেলটা অনেকদিন পিছিয়ে ছিল, এখন তারা সেটাকে আধুনিকায়ন করতেছে এবং রেলের খরচ কিন্তু কম কমিউনিকেশনে। তো সেইটার উপরে কিন্তু তারা গিয়ে এই বিস্ফোরণ ঘটাচ্ছে যাতে মানুষজন ওই বাহন ব্যবহার করতে না পারে এবং ডেভেলপমেন্ট না হয়। তো এখন পাকিস্তানের দাবি হচ্ছে যে সীমান্ত এলাকায় তীব্র হতে থাকা এই হামলার পরিকল্পনা মূলত প্রতিবেশী দেশ আফগানিস্তানের মাটি থেকে হচ্ছে এবং এই কারণে তারা কাবুলের বর্তমান সরকারের কাছে এইসব অভিযোগ করে, কিন্তু তারা অস্বীকার করে এবং যার ফলে আফগানিস্তানের ভেতরে বেশ কয়েকটি বিমান হামলা কিন্তু পাকিস্তান চালিয়েছে। তো এইগুলা কিন্তু আসলে খুব একটা বাজে। তো
আপনার যে পাকিস্তানের যে আইএসপিআর আছে, জি জি ওইটার যে ডিজি লেফটেন্যান্ট, বাংলাদেশের কিন্তু যে আইএসপিআর ISPR একই নাম, যেহেতু একই দেশ ছিল এক সময়, তো বাহিনীর নামগুলো এক রয়ে গেছে। তো এখানকার যে মহাপরিচালক ওদের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলন করেন এবং সেইখানে তিনি জানান যে 4 দিন ধরে যেই সব বিভিন্ন অংশে যে সশস্ত্র ব্যক্তিরা একের পর এক এই হামলাগুলো চালায়, এই এই হচ্ছে নৃশংস ঘটনাই মানে পাকিস্তানের যে বর্তমান অবস্থা দেখেন আপনি, সে কিন্তু এই মুহূর্তে তার কোনো প্রতিবেশীকে ডিস্টার্ব করছে না, না সে তার নিজের উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে এবং সে কূটনৈতিকভাবে বিশ্বে আপনার ইরান মার্কিনীদের মাঝখানে আবার লিবিয়ায় 2 গ্রুপের মাঝখানে সমঝোতা করার চেষ্টা করছে। এই তার তো এখন অবস্থা ভালোর দিকে যাচ্ছে, তো এইটা তো আর তার প্রতিবেশীরা একটু হ্যাঁ ঠিক আমাদের উন্নয়ন যেমন আমাদের প্রতিবেশীর সহ্য হয় না, অথচ আমরা কিভাবে তারা সবসময় বলে যে বাংলাদেশ যদি আওয়ামী লীগের গভর্নমেন্ট না থাকে তাদের জন্য হুমকি, তা আমরা কিভাবে হুমকি, এটা কিন্তু কখনো তারা ব্যাখ্যা করে না, খালি বলে হুমকি, আবার আমাদের দেশের সাথে সুসম্পর্ক চায়, এটা কি করে সম্ভব? দ্বিচারিতা ওদের। আচ্ছা, আমরা একটু রাশিয়া সম্মেলন আমরা যাব, যেখানে রাশিয়া আফ্রিকা সম্মেলন বুরকিনা ফাসো, মালি ও নাইজেরিয়ার নেতাদের আমন্ত্রণ জানানোর প্রতি। আচ্ছা, আপনি এটা জানেন যে আফ্রিকায় ইউরোপীয় এবং মার্কিনীদের ব্যাপক প্রভাব আর কি, এবং তারা মূলত প্রভাব বলতে কি, তারা বিভিন্ন গ্রুপকে অর্গানাইজ করে, তাদেরকে অস্ত্র দেয়, খনিজ সম্পদ তাদের দরকার, এই গ্যাঞ্জাম তৈরি করে, তারা করে কি ওই বিদ্রোহী বা একটা গ্রুপকে দিয়ে ওই খনিজ এলাকাটা দখল করে ওইখানে তারা শান্তিরক্ষী হিসেবে যায়, সমানে লুটপাট রেয়ার আর্থ এইসব খনিজ উঠায় নিয়ে যেতে থাকে। হ্যাঁ, তো এর মাধ্যমে ওই বিদ্রোহী গ্রুপগুলো লাভবান হয়, তাদেরকে একটা পার্সেন্টেজ দেয়, আর মেজর অংশটা তো তারাই নিয়ে আসে। তো এই অবস্থায় সেইখানে কিন্তু আপনার আফ্রিকা চীনও ঢুকে গেছে, রাশিয়াও ঢুকে গেছে, বিশেষ করে আপনার এই যে বুরকিনা ফাসো, মালি, নাইজার, এই 3টা দেশে আপনার রাশিয়ার প্রভাব খুব বেশি, এবং সবচেয়ে বেশি হলো বুরকিনা ফাসোতে, ইব্রাহিম ট্রাওরে যেটার প্রেসিডেন্ট, এবং সেইখানে কিন্তু রাশিয়ার যে একটা বেসরকারি বাহিনী আছে, ওই বাহিনী তাকে হেল্প করে, এবং সে কিন্তু মালি ও নাইজারের নেতাদেরকেও প্রভাবিত করছে। এই 3 দেশের মধ্যে কিন্তু সড়ক যোগাযোগ, স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা এবং কৃষির খুব ডেভেলপমেন্ট করছে, এবং এইখানে রাশিয়া থাকার কারণে ফ্রান্স বা আমেরিকানরা খুব বেশি দামকি দিলেও সব সুবিধা করতে পারছে না। তো এখন এই মুহূর্তে রাশিয়া আফ্রিকা একটা শীর্ষ সম্মেলন করতে যাচ্ছে, আফ্রিকার সব দেশগুলোতেই সে আসলে তার বিনিয়োগের এবং তার হাত সম্প্রসারিত করতে চাচ্ছে। তো এই জায়গায় আপনার বুরকিনা ফাসো, মালি ও নাইজারের রাষ্ট্রপ্রধানদেরও উনি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন, মানে পুতিনের পক্ষ থেকে। এই দেশগুলোকে বলা হয় আসলে সাহেল এরিয়া, সাহেল জোট। তো আপনার যে নাইজারের রাজধানী নিয়ামেতে এই সাহেল জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পুতিনের এই দাওয়াত পৌঁছে দেন সের্গেই ল্যাভরভ, তাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং আগামী অক্টোবরে মস্কোতে এই 3য় আফ্রিকা রাশিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং ল্যাভরভ বলেছেন যে আমাকে প্রেসিডেন্ট পুতিন আপনাদের নেতাদের জানাতে বলেছেন যে তিনি বুরকিনা ফাসো, মালি ও নাইজারের প্রেসিডেন্টদের এই সম্মেলনে স্বাগত জানাতে পেরে আনন্দিত, এবং এইবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হবে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ। আপনি জানেন যে রাশিয়ারও কিছু বিনিয়োগের টাকা পয়সা আছে এবং টেকনোলজিক্যাল সামর্থ্য আছে, এইটা তারা সেই সব দেশে খুব অবারিতভাবেই দেয়, এবং সেইখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রী ও বাণিজ্য প্রতিনিধিরাও আফ্রিকার বিভিন্ন দেশের সেইখানে অংশ নেবেন। তো এর মধ্যে ওই যে ল্যাভরভ যেটা বলছেন, শীর্ষ সম্মেলনের পাশাপাশি অর্থনৈতিক ও মানবিক ফোরামেরও আয়োজন করা হয়েছে। সেই ফোরামে সাহেল অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ প্রত্যাশা, মানে সাহেল বলতে এই 3টা দেশ। তো এছাড়া তিনি আশা প্রকাশ করেন এই সাহেল জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নেবে। এবং আপনি জানেন রাশিয়া আফ্রিকার যে এলাকায় যাচ্ছে, চীন, রাশিয়া, সেখানে কিন্তু ইরানও যাচ্ছে। এই বুরকিনা ফাসোতে কিন্তু বুরকিনা ফাসো, মালি, নাইজার এইসব জায়গায় ইরানেরও অনেক বিনিয়োগ আছে, এবং ইরান এইসব দেশকে অনেক প্রযুক্তিগত সহায়তা এবং তাদের সামরিক বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সহায়তা করছে। এবং বাংলাদেশের যে অনাবাসী রাষ্ট্রদূত, উনি গত 2 সপ্তাহ আগে বুরকিনা ফাসোর ইব্রাহিম ট্রাওরের কাছে তার পরিচিতি নিয়ে যান, এবং তিনিও আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তো যাই হোক, একটা দিকে আগাচ্ছে আর কি। ধন্যবাদ আতিক ভাই, আপনাকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য, এবং সুন্দর করে প্রতিটা বিষয় আপনি বিশ্লেষণ করেছেন, এবং দর্শকরা আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন, দেশের নাম, আপনার নিজের নাম, ঠিকানাটা দিয়ে দিতে পারেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।
বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর অনুষ্ঠানগুলো সম্পূর্ণ দেখে তারপরে লাইক কমেন্টে শেয়ার করবেন। ইন্টারন্যাশনাল জিও পলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদেরকে সেই বিষয়টা ইমেল করতে পারেন, কমেন্টে লিখতে পারেন, আমরা সেই বিষয়ে এখানে আলাপ আলোচনা করব। আজকের মতো এখানে অনুষ্ঠানটা শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।